হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার ফিরে আসছি দ্রবণের সেকেন্ড পার্টে। তো আগের ক্লাসে আমরা দ্রবণের শুরুর প্রথম পর্যায়ে আমরা হাতে নাতে করে দেখিয়েছি যে বিভিন্ন প্রকারের যে দ্রবণগুলো হয়ে থাকে সেইগুলো আমরা দেখেছি যে দ্রবণের মধ্যে পদার্থটা যেটা মিশাচ্ছি তার যে পরিমাণের পার্থক্যের উপর ভিত্তি করে তার রঙটা ভিন্ন ভিন্ন হয়েছিল, কিংবা কোনো পদার্থটা তার মধ্যে গুলে গিয়েছিল, কিংবা কোনো পদার্থটা তার মধ্যে সঠিকভাবে গুলে না গেলেও থিতিয়ে পড়ছিল নিচের দিকে। সেই রকম ভিত্তি করে আমরা ভাগগুলো করেছি। তো মিশ্রণে কি হয়েছিল যে দুই বা ততোধিক পদার্থের যে মিশ্রণ হবে, দুই বা ততোধিক পদার্থের, এবং তারা সমসত্ত্বও হতে পারে অসমসত্ত্বও হতে পারে, এবং সেখানে উপাদানগুলিকে যা খুশি পরিমাণ মিশাতে পারি সেটা হচ্ছিল মিশ্র। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করব দ্রবণ। তো দ্রবণের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরো আমরা বলছি যে চিনি আর জল, আমরা একটা শরবত তৈরি করছি। তোমরা নিশ্চয়ই সবাই শরবত তৈরি করে থাকো বাড়িতে, কেউ গেলে তাকে খাওয়ানোর জন্য। তো চিনি জল দিয়ে যখন তোমরা শরবত তৈরি করো, তাহলে দেখবে যে সেই জলের মধ্যে যখন আমরা চিনিটাকে মিশিয়ে দিই তখন কিন্তু আর চিনিটাকে খুঁজে পাওয়া যায় না, তার মধ্যে কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে চিনিটা যেটা আমরা প্রথমে নিয়েছিলাম তাকে দেখা যাচ্ছিল, কিন্তু জলে মিশিয়ে দেওয়ার পরে তাকে আর দেখা যাচ্ছে না। তাহলে সেটা যে এক প্রকারের যে মিশ্রণ তৈরি করলো, সেই মিশ্রণটার যদি আমরা বিভিন্ন অংশ থেকে টেস্ট করি, চেক করি তার স্বাদটাকে বা তার বর্ণটাকে, দেখবো যে সব জায়গায় একই রয়েছে। তাহলে আমরা যেটা বলবো সেটা প্রকৃত দ্রবণ। এই যে দ্রবণটা তৈরি হলো একে বলবো আমরা প্রকৃত দ্রবণ। তাহলে প্রকৃত দ্রবণ কাকে বলা হয়? দুই বা ততোধিক পদার্থের একেবারে সমসত্ব মিশ্রণ যা উৎপন্ন হবে, এবং যে মিশ্রণের ফলে সমস্ত অংশের ধর্ম গঠন একই রকমের হবে, তাকে বলা হচ্ছে প্রকৃত দ্রবণ। তো এই প্রকৃত দ্রবণের মধ্যে যে চিনিটাকে নিয়েছিলাম, চিনির কণাগুলো কত ছোট হয়ে গেছে। তো চিনির কণাগুলো আমরা যদি দেখি 10⁻⁹ যে সেন্টিমিটারের থেকেও ছোট হয়ে গেছে। অর্থাৎ জলের মধ্যে এই চিনির কণাগুলোর আকার যদি এই 10⁻⁹ সেন্টিমিটারের থেকেও ছোট হয়ে থাকে, তখন ওই জলের অণুর মাঝে মাঝে কিন্তু ও ঢুকে যাবে। তখন এই যে দ্রবণটাকে আমরা তখন বলবো প্রকৃত দ্রবণ। আর যদি এই কণাগুলো যদি ততটা ছোট না হয়, তখন কিন্তু যে সেই কণাটা যে ওর মধ্যে ইতস্তত ঘুরে বেড়াবে এবং একটা অস্বচ্ছ অসমসত্ব একটা মিশ্রণ তৈরি করবে, তাকে কি বলবো? কলয়েড। একটা উদাহরণ যেমন বলছি, যদি আমরা স্টার্চের দ্রবণ বা কোনো প্রোটিনকে আমরা জলে মিশাই, তাহলে কিন্তু প্রোটিনের যে অণুগুলো অনেক বড়। প্রোটিনের অণু অর্থাৎ কি, সেখানে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে গঠিত যে যৌগটা, তার হচ্ছে যে বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট সেই যৌগের অণুগুলো। সেই অণুগুলো যেমন চিনির যে সংকেত আমরা জানি C12H22O11, তাহলে এইটা হচ্ছে চিনির সংকেত, একটা অণুর সংকেত। সেই অণুর যে আণবিক গুরুত্ব যা হবে, সেই রকম আণবিক গুরুত্বের থেকে যদি আরো বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট কোনো জৈব অণুকে আমরা নিই, সেটাকে নিয়ে ধরো আমরা কোনো দ্রাবকের মধ্যে মেশালে কি হবে, সেটা সেই জলের মধ্যে ধরো বড় বৃহত্তর প্রোটিন অণুগুলো, ধরো প্রোটিন প্লাস জল, প্রোটিন অণু আর জল। তাহলে প্রোটিন অণু নিলে প্রোটিন অণুগুলো ঠিক ততটা ছোট হতে পারে না। তো জলের মধ্যে যে অণুগুলো আছে, জলের অণুগুলো কীরকম প্রকৃতির? জলের মধ্যে H2O অণুটা একটা গোলাকার প্রকৃতির, অর্থাৎ যে অক্সিজেন পরমাণু আর দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে যে গঠিত যে জলের অণু, এটা একটা পোলার অণু। অর্থাৎ কি, জলের যে অণুগুলোর একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক রয়েছে। অর্থাৎ যে হাইড্রোজেনগুলো সে কি করে, ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, এবং অক্সিজেন কি করে, ইলেকট্রনগুলোকে নিয়ে নেয়। তাহলে এইভাবে দুটো ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নেওয়ার ফলে
যে জলের যে অণুগুলো একটা মেরুবর্তী থাকে, অর্থাৎ একদিকটা প্লাস একদিকটা মাইনাস। তাহলে জলের এই যে অণু, তাহলে যার মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এই জলের অণুগুলো যখন একসঙ্গে শুধু জল থাকে, জলের অণুগুলো থাকে, তখন জলের অণুর সঙ্গে জলের অণুর মধ্যে কিন্তু যে একটা হাইড্রোজেন বন্ধনী তৈরি হয়, বোঝা গেছে? একটা হাইড্রোজেন অণু আর একটা জলের অক্সিজেন অণুর সঙ্গে কি করে হাইড্রোজেন বন্ধনী, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এই হাইড্রোজেন বন্ধনীর দ্বারা কিন্তু একটা অক্সিজেন পরমাণু চারটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে থাকে এইভাবে। এই একটা হাইড্রোজেন বন্ধনী, এই একটা হাইড্রোজেন বন্ধনী, আর দুটো। তাহলে এইভাবে দুটো হাইড্রোজেন বন্ধনীর মধ্য দিয়ে জলের মধ্যে একটা অক্সিজেন পরমাণু কিন্তু চারটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জুড়ে থাকে। এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সেই জন্য জলের অণুটা কি হয়, একটু যে চতুস্থলকীয় আকৃতির বিশিষ্ট হয় এবং একটু স্ফীত প্রকৃতির হয়, এবং তার মাঝে একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। তো যদি সেই ফাঁকা জায়গার মধ্যে আর যে পদার্থটা মেশাচ্ছি তার কণাগুলো ততটা ছোট হয়ে তার মধ্যে ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু সেইটা সৃষ্টি করবে হচ্ছে প্রকৃত দ্রবণ। কিন্তু যদি জলের অণুর মধ্যে যে এই যে তার চতুস্থলকীয় গঠন, জলের অণুর গঠনটা একটু জটিল প্রকৃতির, যেখানে হাইড্রোজেন বন্ধনী থাকে, সেই যে অণুগুলো তুলনায় যে অণু, যেমন প্রোটিন অণুকে যদি মেশাই, তার অণুর আকৃতি এত বড় হওয়ার জন্য সে কি করবে না, জলের অণুগুলোকে সরিয়ে দিয়ে তাদের জায়গা দখল করে। তো তখনই কি হয় কি, ওই যে বড় অণুটা ওই জলের অণুর মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে থাকে। তো সেই রকম যে ইতস্তত ঘুরে বেড়ানোর জন্য কি হয়, যে তাদের একটা অসমসত্ব মিশ্রণ তৈরি হয়। এটা একটা যেমন জল, এটা একটা সমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ তৈরি হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু একটা অসমসত্ব মিশ্রণ তৈরি হয়। সেই অসমসত্ব মিশ্রণটাকে আমরা তখন বলবো কলয়েড। তো কলয়েডের মধ্যে আমরা যদি দেখি, তো এই যে যেমন জল একটা এক্ষেত্রে বেশি রয়েছে দ্রাবক বলে বলবো, তাহলে এই দ্রাবকের মধ্যে প্রোটিনের অণু, যে দ্রাবের কণাগুলোর ব্যাস সাধারণত কত হবে না, 10 টু দি পাওয়ার যে -5 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার। সাধারণ 10 টু দি পাওয়ার -7টা ছোট, 10 টু দি পাওয়ার -7 থেকে শুরু করে 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার পর্যন্ত যদি কণাগুলোর ব্যাস হয়, তখন সেই যে মিশ্রণটা তৈরি হবে তাকে বলা হচ্ছে কলয়েড। তো আমরা দ্রবণের কথাতে আসতে গিয়ে আমরা দুটো জিনিসের কথা আমরা জানবো, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রবণ বলার সঙ্গে সঙ্গে আমাদের দুটো পদার্থ চলে আসছে, একটা হচ্ছে একটু বেশি পরিমাণে থাকে আর একটা একটু কম পরিমাণে থাকে। যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবক কাকে বলে, যে দ্রবণের মধ্যে যে পদার্থটার পরিমাণটা অনেক বেশি থাকে, কিংবা যে পদার্থের মধ্যে অপর পদার্থটি গুলে যায়, সেই পদার্থটাকে বলা হচ্ছে দ্রাবক। অর্থাৎ এর পরিমাণটা বেশি হতে হবে। শুধু বেশি হলেই যে দ্রাবক হয়ে যাবে আবার তা নয়। একটা ছোট উদাহরণ দিয়ে বলতে গেলে, যেটা ভৌত অবস্থা যদি তার মতো হবে, যেমন ধরো বলছি আমি 100 গ্রাম জল, 100 গ্রাম ধরো জল নিয়েছি, আর 110 গ্রাম চিনি নিয়েছি, চিনি C12H22O11। তাহলে এই যে চিনি আর এই যে জল, চিনি আর জল মেশালে কিন্তু যেটা তৈরি হবে তার প্রকৃতিটা কিন্তু তরলের মতো হবে, অর্থাৎ জলের মতো হবে। তাহলে এক্ষেত্রে দ্রবণটা থাকবে কিন্তু, সরি দ্রাবকটা থাকবে কিন্তু সেই জল। যদিও এর পরিমাণ বেশি আছে, তাহলে বেশি থাকলেই যে সে দ্রাবক হয়ে যাবে তা নয়। অর্থাৎ দ্রবণের ভৌত অবস্থাটা যার ভৌত অবস্থার সঙ্গে মিলে যাবে তাকেই বলা হচ্ছে আবার দ্রাবক। তো দ্রবণ মানেই হচ্ছে কিন্তু দুটো, একটা হচ্ছে দ্রাবক আর একটা দ্রাবণীয় তৈরি। তো এখন দ্রবণটার যে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড। তাহলে দুটোর আলোচনাতে দেখলাম যে প্রকৃত দ্রবণে কি হলো, যে দ্রাবের কণাগুলো, চিনিটা ক্ষেত্রে পরিমাণটা কম ধরছি, তাহলে দ্রাবের কণাগুলোর ব্যাসটা 10 টু দি পাওয়ার -9 সেন্টিমিটারের থেকেও ছোট হয়। আর আমি এটা সাপোজ একটা ছবিটা দেখছি, এটা হচ্ছে ডট ডট গুলো, এটা দ্রাবককে বোঝাচ্ছি, আর দ্রাবের কণাগুলো এই যে বড় বড় গোলগুলো এঁকেছি, এই কণাগুলোর ব্যাস কত না 10 টু দি পাওয়ার -9 এর থেকেও ছোট। তো
তখন কিন্তু এর মধ্যে গুলে যাবে, একে দেখা যাবে না। কলয়েডের মধ্যে কি হবে, কলয়েডের ক্ষেত্রে যদি আমরা একই রকম ছবিটার সাহায্যে বোঝাই, এইটা ধরো বলছি জল দ্রাবক, এই ডট ডট গুলো দ্রাবক, তাহলে এর মধ্যে যে কণাগুলো থাকবে সেই কণাগুলোর যে আকারটা কত থাকবে, 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটার রেঞ্জের মধ্যে হবে। হলে তখন কিন্তু এই কণাটা কিন্তু ওর মধ্যে ইতস্তত ঘুরে বেড়াবে। এই যে ইতস্তত ঘুরে বেড়াবে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, ওর ব্রাউনীয় মোশন, ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি ওর দেখাবে। অর্থাৎ এদিক ওদিক র্যান্ডাম গতিতেও কিন্তু কণাটা এদিক ওদিক ছোটাছুটি করবে। বিজ্ঞানী ব্রাউন, রবার্ট ব্রাউন কিন্তু এই কণাগুলো যে গতিটা তিনি পর্যালোচনা করেছিলেন বলে তাকে বলা হচ্ছে কিন্তু ব্রাউনীয় গতি। যেমন একটা উদাহরণ, আমরা জলের ভেতরে যদি একটা পরাগ রেণুকে ফেলে দিই, সে কিন্তু দেখবো যে অত্যন্ত ছোট কণাটা কিন্তু এরকম ইতস্তত দৌড়াতে দেখবো। সেই ধরনের গতিটা হচ্ছে কিন্তু ব্রাউনীয় গতি দেখা যাবে হচ্ছে এই কলয়েড কণাগুলো। আর এক ধরনের যেটা তৈরি হবে প্রলম্বন। প্রলম্বন যে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ করলে যেখানে কণাগুলোর যে একটা মিশ্রণ তৈরি হবে এমন যেখানে প্রায় সমসত্ব হবে, সেখানে কণাগুলোর যে আকার 10⁻⁻5 সেন্টিমিটারের থেকেও যদি বড় হয়, তাহলে কণাগুলোর ব্যাসটা, কণার ব্যাসটা যদি এখানে সব কিছুরই ব্যাসটা, কণাগুলোর ব্যাস এই রেঞ্জের মধ্যে থাকবে, কণাগুলোর ব্যাসটা এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে, আর এর থেকে ব্যাসটা এর থেকে বড় হবে। তাহলে প্রলম্বন কাকে বলা হবে, যে যদি কোনো দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলোর ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটারের থেকেও বড় হয়ে যায়, তখন কিন্তু সেই কণাগুলো কিছুক্ষণ ধরে দ্রবণের মধ্যে থাকতে থাকতে, অর্থাৎ সেই দ্রাবকের মধ্যে থাকতে থাকতে নিচের দিকে থিতিয়ে পড়তে শুরু করবে। তখন এইটাকে বলা হচ্ছে প্রলম্বন। তো এই যে তিন প্রকারের আমরা দ্রবণ সম্পর্কিত যে তিনটা বিষয় পড়লাম, একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে কলয়েড, একটা হচ্ছে প্রলম্বন। এদের একটা যদি তুলনামূলক আলোচনাটা আমরা এখানে করি, তাহলে এখানে কণার ব্যাস দিয়ে একটা আমরা তুলনামূলক দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে কি এখানের মধ্যে আলো ফেললে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রকার ঘটনা ঘটবে না। এখানে আলো ফেললে টিন্ডাল ইফেক্ট, এক্ষেত্রেও আলো ফেললে টিন্ডাল ইফেক্ট কিন্তু, অর্থাৎ আলোর বিচ্ছুরণ ঘটে যাবে। এখানে টিন্ডাল ইফেক্ট কথাটার অর্থ কি, যে কোনো আলো ফেললে, দ্রবণের ভেতর দিয়ে আলো ফেললে দ্রাবের কণাগুলোতে আলোর তরঙ্গটা বিচ্ছুরিত হবে, সেখানে বিচ্ছুরিত হয়ে যাবে, সেইটাকে বলা হচ্ছে টিন্ডাল ইফেক্ট। তাছাড়া কি দ্রবণের কণাগুলোর গতি এক্ষেত্রেও কিন্তু আছে। আমরা গতি সেই যে দ্রাবের কণাগুলোকে খালি চোখে তো দেখতেই পাবো না, মাইক্রোস্কোপ বা আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখতে পাবো না, কিন্তু এইখানে কিন্তু খালি চোখে না দেখা গেলেও কলয়েডের ক্ষেত্রে আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যে এদেরকে দেখতে পাবো। আর এদেরকে তো খালি চোখে দেখা যাবে, না হলে মাইক্রোস্কোপে ভালোই দেখা যাবে। তো এদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা দেখব। আর অর্থাৎ কি, তাদের এটা সমসত্ব মিশ্রণ হবে, এটা অসমসত্ব মিশ্রণ, এটাও অসমসত্ব মিশ্রণ। এখানে টিন্ডাল ইফেক্ট দেখাবে না, এখানে টিন্ডাল ইফেক্ট দেখাবে, এখানে টিন্ডাল ইফেক্ট দেখাবে। এখানেও ব্রাউনীয় মোশন আছে, সেই ব্রাউনীয় মোশনটা আমরা অনুভব করতে পারবো না। এখানেও ব্রাউনীয় মোশন আছে, সব জায়গায় কিন্তু ব্রাউনীয় মোশনটা আছে। কণাগুলোর ব্যাসও রয়েছে। এই রকম হচ্ছে এদের একটা তুলনামূলক আমরা আলোচনাটা করলাম। তো এখানে যখনই আমরা দ্রবণ পড়াতে গিয়ে দ্রাবক কাকে বলে আর দ্রাবক কাকে বলে জানলাম, তো এই দ্রাবকের উদাহরণ বলতে গিয়ে আমরা সচরাচর সবসময় বলছি যে জল একটা হচ্ছে দ্রাবক, জলকেই ব্যবহার করেছি। তাহলে জল ছাড়া কি আর কোনো দ্রাবক আছে, কিংবা জল যে দ্রাবকটা এর কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, এইটা একটু আমরা ছোট্ট করে আলোচনাটা আজকে করব। যে দ্রাবক হিসাবে আমরা যাকে ব্যবহার করছি জল, বিশেষ করে জলটাকে আমরা বলে থাকি সার্বজনীন দ্রাবক। তাহলে জলের কতগুলো বৈশিষ্ট্য আছে। তো জলের একটা অণুর মধ্যে আমরা দেখেছি যে জলের দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এই জলের মধ্যে কিন্তু সামান্য পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। অর্থাৎ জলের একটা অণুকে আমি যদি এইরকম ভাবে দেখাই, একটা দিকটা সামান্য পজিটিভ, একটা দিকটা সামান্য নেগেটিভ। কারণ কি, জলের মধ্যে যে অক্সিজেন পরমাণু রয়েছে
সেই অক্সিজেন পরমাণুর কি রয়েছে, যে তার যদি ইলেকট্রন বিন্যাস দেখে থাকি, অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত না 8, তাহলে তার নিউক্লিয়াসের মধ্যে 8টা প্রোটন আছে আর ধরো 8টা নিউট্রন রয়েছে। আর বাইরের কক্ষের পথে কটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে তাহলে কটা থাকবে ইলেকট্রন, 8টা প্রোটন থাকলে 8টা ইলেকট্রন থাকার কথা, তাহলে 2টো ইলেকট্রন থেকে গেল, তাহলে পরের কক্ষপথে আর 6টা ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6। এই 6টা ইলেকট্রন আমরা এখানে স্ট্যাটিক ছবিটা দেখাচ্ছি, এই সমস্ত ইলেকট্রনগুলো কিন্তু তারা যারা মুভ করছে অত্যন্ত দ্রুত গতিতে পুরো ইলেকট্রন নিউক্লিয়াসকে কভার করে ঘুরছে। এই যে বাইরের কক্ষে তার 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন কিন্তু ইলেকট্রন সে থাকলে সব সময় অক্সিজেন চায় কি আরো 2টো ইলেকট্রন কোনো জায়গা থেকে নিয়ে সে কি করতে চায়, যে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করে নিতে চায়। 8টা ইলেকট্রন করতে চায় কারণ কি, যে 8টা ইলেকট্রন করলে তার হচ্ছে কি যে নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভ করে যাবে। তো সেই জন্য কি হয়, যে 2টো ইলেকট্রন সে হাইড্রোজেনের কাছ থেকে একটা একটা করে নিয়ে নেয়। তো এইভাবে কিন্তু জলের একটা যে অণু ওটা কিন্তু পোলার, অর্থাৎ দ্বিমেরু বিশিষ্ট। জলের একটা মেরু দ্বিমেরু বিশিষ্ট হয়ে থাকে। তাহলে জলের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে কি ওটা দ্বিমেরু বিশিষ্ট। সেকেন্ড হচ্ছে কি জলের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওটা কিন্তু অত্যন্ত বেশি। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পর্কে আমাদের এখানে বোঝানোর একটা স্কোপ নেই, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক খুব বেশি। জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বেশি। তাহলে জলের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট হয় জলের অণুগুলো, 2 নম্বর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বেশি, অর্থাৎ কি জলের ভেতর দিয়ে তড়িৎ ক্ষেত্রগুলো বেশি পরিমাণে চলে যাবে। 3 নম্বর হচ্ছে কি যে জলের মধ্যে হাইড্রোজেন বন্ধনী থাকে। আমরা হাইড্রোজেন বন্ধনী বলতে গিয়ে কি বলেছি, যে জলের অণুর মধ্যে এই একটা অক্সিজেন কি করে আরো 2টো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে জলের অন্য 2টো পরমাণুর হাইড্রোজেনকে নিয়ে তারা হাইড্রোজেন বন্ধনী তৈরি করে, অর্থাৎ একটা অক্সিজেনের সঙ্গে আরো একটা হাইড্রোজেনের এরকম হাইড্রোজেন বন্ধনী, আরো একটা অক্সিজেনের সঙ্গে আরেকটা, অর্থাৎ একটা অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেন তো থাকেই একটা অণুর গঠনে, আরো 2টো হাইড্রোজেনের সঙ্গে এগুলো হাইড্রোজেন বন্ধনী গঠন করে তারা একটা দুর্বল বন্ধনী তৈরি করে রাখে। সেই হাইড্রোজেন বন্ধনী থাকার জন্য কি হয়, জলের যে অণুগুলোর ভেতরে একটা চতুস্তলকীয় গঠন দেখা যায় এবং একটু অণুগুলোর ভেতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে। তো জলের এই 3টা বৈশিষ্ট্য থাকার জন্য কি হয়, জলের মধ্যে কি হয় বেশিরভাগ আয়নীয় যৌগগুলো গলে যায়। যেহেতু জলের অণুটা দ্বিমেরু বিশিষ্ট, সেই জন্য কি হয় জলের মধ্যে বেশিরভাগ আয়নীয় যৌগগুলো, আয়নীয় যৌগ কাদের বলা হয়, অর্থাৎ যারা আয়ন দিয়ে তৈরি, যে সমস্ত যে যৌগগুলো অণু নয় আয়ন দিয়ে তৈরি, যেমন কি ধরো পটাশিয়াম ক্লোরাইড, যেমন কি সোডিয়াম ক্লোরাইড, এই সমস্ত যে অণুগুলো, কিন্তু আরো অনেক উদাহরণ আছে এখানে, কিন্তু এরা কিন্তু অণুর মধ্যে এরা কিন্তু আয়নের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ এখানে পরমাণুর অস্তিত্ব নেই, আয়নের অস্তিত্ব রয়েছে। এইভাবে এই আয়নীয় যৌগগুলোকে যখন জলের মধ্যে ফেলে দেওয়া হবে তখনই কি হয়, এই যে পজিটিভ অংশ, ধরো সোডিয়াম ক্লোরাইডকে ফেলে দিয়েছি জলের মধ্যে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে পজিটিভ অংশকে কি করবে জলের অণুগুলো সব ঘিরে ধরবে, যেই জলের অণুগুলোর একটা নেগেটিভ দিকগুলো সব সোডিয়াম দিকে থাকবে আর পজিটিভ দিকগুলো দূরতম প্রান্তের দিকে থাকবে। এইটা একটা জলের অণু, একটা জলের অণু, বোঝা গেছে, এই একটা জলের অণু এইভাবে তাকে ঘিরে ধরে তাহলে সোডিয়ামটাকে আলাদা করবে। ঠিক একই রকম ভাবে ক্লোরিন পরমাণু যেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, তার দিকে যে জলের কিগুলো থাকবে, যে তার দিকে জলের সমস্ত প্লাস অংশগুলো পজিটিভ দিকগুলো থাকবে, অর্থাৎ এই যে জলের অণুগুলো যদি ছবি আমি এইভাবে দেখাই, তাহলে এই জলের অণুগুলোর পজিটিভ দিকগুলো কিন্তু সব থাকবে হচ্ছে ক্লোরিনের দিকে। এইভাবে কোনো যে আয়নীয় যৌগের কিন্তু জলের মধ্যে সহজেই গুলে যায়। আর কি আমরা তো বললাম যে জলের যে এই হাইড্রোজেন বন্ধনী থাকার জন্য, তাহলে আয়নীয় যৌগগুলো কিভাবে গলে যাচ্ছে না, জল একটা দ্বিমেরু যৌগ বিশিষ্ট যৌগ হওয়ার জন্য গলে যাচ্ছে। আর এই হাইড্রোজেন বন্ধনী থাকার জন্য কি হয়, এখানে সমযোজী যে যৌগগুলো গুলে যায়, সমযোজী যৌগগুলো গুলে যায়। এবার সমযোজী যৌগগুলো যদি
ছোট অণু বিশিষ্ট হয়, যারা ছোট হতে পারে, তারা কিন্তু সেই জলের মধ্যে গুলে গিয়ে সেটা প্রকৃত দ্রবণ তৈরি করবে। আর যদি সমযোজী যৌগের অণুগুলো বড় প্রকৃতির হয়, বড় অণু হয়, সেইগুলো জলের মধ্যে গুলে কিন্তু তারা প্রলম্বন তৈরি করে। আর ছোট অণু হলে তারা প্রকৃত দ্রবণ তৈরি করবে। অর্থাৎ বোঝা গেছে তাহলে জলের মধ্যে আয়নীয় যৌগগুলো মিশলে, জল প্লাস আয়নীয় যৌগ হলে সেটা কিন্তু হয়ে যাবে প্রকৃত দ্রবণ। তাহলে জলের মধ্যে আমরা জানি যে বেশিরভাগ আয়নীয় যৌগগুলো গুলে যায়, আবার অনেক যে সমযোজী যৌগগুলো গুলে যাবে। যে সমস্ত সমযোজী যৌগের যে অণুগুলো ছোট হতে পারে এবং যেই ছোটর মানটা সেই যে 10⁻⁹ সেন্টিমিটারের থেকে ছোট হয়ে যায়, সেইগুলো তখনই সৃষ্টি হয়ে যাবে প্রকৃত দ্রবক। সেই জন্য জলকে সার্বজনীন দ্রাবক বলা হচ্ছে। তো এখন জল একটা দ্রাবকের উদাহরণ আমরা জানলাম। জল ছাড়া কি আর কোনো দ্রাবক নেই? জল ছাড়াও অনেক যে দ্রাবক রয়েছে, জৈব দ্রাবক রয়েছে, অজৈব দ্রাবক রয়েছে, সেইগুলোর উদাহরণ আমাদের জানতে হবে। অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, এইগুলোও কিন্তু জল ছাড়াও অনেক যে জৈব দ্রাবকের উদাহরণ। তাহলে জল ছাড়ার কয়েকটা জৈব দ্রাবকের যে উদাহরণ আমরা বলছি, বইতেই রয়েছে, আমরা বলছি ইথাইল অ্যালকোহল। অ্যালকোহল একটা তাহলে দ্রাবকের উদাহরণে বলতে গিয়ে জলের কথাটা বলেছি, এছাড়া আমরা বলছি যে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, C2H5OH, এটাও একটা দ্রাবক। আরও একটা দ্রাবকের উদাহরণ কি? মিথানল, CH3OH, মিথানল, ইথাইল অ্যালকোহল, এটা মিথাইল অ্যালকোহল। কিংবা হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3, এটা হচ্ছে অ্যাসিটোন বা ডাইমিথাইল কিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন। অর্থাৎ এটা হচ্ছে জল, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, ইথার বা ডাইমিথাইল কিটোন বা অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটোন। এইগুলো সব জৈব দ্রাবক। ক্লোরোফর্ম, CHCl3, ক্লোরোফর্ম, যেটা অজ্ঞান করার কাজে সাধারণত ব্যবহার করা হয়, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত, ক্লোরোফর্ম। এইগুলো সমস্ত দ্রাবকের আরো উদাহরণ। কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলোও এক প্রকারের জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রকারের দ্রাবককে আমরা ব্যবহার করে থাকি। তো কিছু কিছু দ্রাবক আছে আবার উদ্বায়ী দ্রাবক, যে জৈব দ্রাবকগুলো বিশেষ করে উদ্বায়ী প্রকৃতির। এরা সাধারণত এদের স্ফুটনাঙ্কটা অনেক কম, এগুলো উদ্বায়ী প্রকৃতির, এবং এরা হচ্ছে কি অনেক ক্ষতির সৃষ্টি করে আমাদের অনেক সময়। তো আজকের আমরা যেটা পড়লাম যে 3 প্রকার যে প্রকৃত দ্রবণ, প্রলম্বন আর হচ্ছে কলয়েড সম্পর্কে একটা ধারণা করলাম, তাদের তুলনামূলক আলোচনাটা করলাম। সঙ্গে সঙ্গে জলকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয় তার একটা আলোচনা করলাম সংক্ষিপ্ত, এবং জল ছাড়াও আরও যে কয়েকটা দ্রাবক রয়েছে তাদের উদাহরণগুলো আমরা জানলাম। এবং বইটাকে তোমরা ভালো করে পড়বে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে।